বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ফজলুর রহমান বিএনপির নেতা হয়েও ফজলুর রহমান তার কর্মকাণ্ডে, কথায়, আচরণে তার মুক্তিযুদ্ধের উপরে যে অগাধ বিশ্বাস, ভালোবাসা, তার যে মুক্তিযুদ্ধ নিয়ে দম্ভক্তি, মুক্তিযুদ্ধ নিয়ে যে অহংকার, সেই সকল ব্যাপারে তিনি সবার নেতা হয়ে গেছেন, সবার ভালোবাসা পেতে শুরু করেছেন। এমনকি বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকেও আমরা দেখেছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে উচ্চাসা পোষণ করতে, তার শুভকামনা জানাতে, নির্বাচনে তার বিজয়ের পরে তাকে শুভকামনা জানাতে এবং তার জন্য অনেক ভালো কিছু প্রত্যাশা করেছেন স্বয়ং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। ফজলুর রহমানকে এই মববাজরা, এই চাঁদাবাজরা তার বাড়ির সামনে গিয়ে যেভাবে অশালীন ভাষায় তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, যে অশ্রাব্য গালাগালি করেছিলেন এবং রাষ্ট্রযন্ত্র সেগুলো নীরবে দেখেছেন, দাঁড়িয়ে দেখেছেন, এক ধরনের মজা লুটেছেন রাষ্ট্রযন্ত্র, সেই ঘটনার তীব্র প্রতিবাদ হয়েছে বাংলাদেশে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জ 4 আসন থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এই যে জয়লাভ, এই জয়লাভের পরে এবার আলোচনা, এবং সেই আলোচনা হচ্ছে ফজলুর রহমান বাংলাদেশের পরবর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হতে চলেছেন। ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হতে চলেছেন, তখন তার কাছে প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। যদিও এমনও হতে পারে যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হওয়ার পরে তার মুক্তিযুদ্ধের ওপরে কোনো ধরনের পক্ষপাতহীন আচরণের কারণে কিংবা তার বঙ্গবন্ধুর প্রতি অগাধ আস্থা, অগাধ ভালোবাসার কারণে বিএনপির লোকজনের কাছেও তিরস্কৃত হতে পারেন, এরকম সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। ফজলুর রহমান যদি সত্যিই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান, তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কি পরিবর্তন হবে এবং বিজয়ের পরের থেকে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত ফজলুর রহমানের ফেসবুক অ্যাক্টিভিটিস কি বলে যে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, এটা যেমন নিশ্চিত, তেমনি তিনি দায়িত্ব পাওয়ার পরে কি অ্যাক্টিভিটিস করবেন সেটাও মোটামুটি তার বিভিন্ন পোস্টে তিনি বুঝিয়ে দিয়েছেন। গত 1.5 বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে অপমানিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেভাবে মব তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুকে কলঙ্কিত করা হয়েছে, 17ই এপ্রিল মুজিবনগর সরকারকে এক ধরনের অস্বীকার করা হয়েছে, 3রা নভেম্বর জেল হত্যা দিবসকে অস্বীকার করা হয়েছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে অস্বীকার করা হয়েছে, বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এরকম যত যা কিছু হয়েছে, সেই কাজগুলোর এগেনস্টে ফজলুর রহমান কি একটা দৃঢ় পদক্ষেপ নেবেন? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। ফজলুর রহমান বাংলাদেশের পরবর্তী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তাহলে কি পরিবর্তন হতে চলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন, তখন আমরা দেখেছি এই ইন্টারিম গভর্নমেন্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যুদ্ধ ঢুকিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই যুদ্ধকে, জুলাইয়ের সরকার পতনের আন্দোলনকে এক কাতারে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযুদ্ধকে ছোট করা, মুক্তিযুদ্ধের ইকুয়াল অবস্থানে 24কে স্থান দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে জুলাই যোদ্ধাদের তুলনা করে জুলাই যুদ্ধকে আরও বেশি, মুক্তিযুদ্ধের চাইতে অনেক বেশি মহান হিসেবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা আমরা দেখেছি, সেই চেষ্টার একটা বড় অংশ হিসেবে জুলাই যুদ্ধের এই ব্যাপারগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইনক্লুড করা হয়েছে। অথচ দাবি ছিল যে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে একটা পার্ট হিসেবে ঢুকতে পারে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্পেসিফিক 1971 সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে একটি সরকার বিরোধী আন্দোলনের ইস্যু কেন ঢুকিয়ে দেয়া হলো, এই প্রশ্ন উঠেছে বারবার। কিন্তু প্রশ্ন উঠলেও কিছু করার নেই, কারণ প্রফেসর ইউনূস
এজেন্ডা নিয়ে এসেছিলেন এই দেশে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো, যে তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধ করেননি, তিনি মুক্তিযুদ্ধের সময় প্রায় আপনার 30-32 বছরের যুবক, সেই 30-32 বছরের যুবক কেন মুক্তিযুদ্ধ করলেন না সেই প্রশ্ন অনেকেই করেন। তিনি যেহেতু নিজে মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সম্মানটা তিনি কিভাবে রাখবেন, যার ফলশ্রুতিতে আমরা সারা দেশে দেখেছি মুক্তিযোদ্ধাদের জুতার গলা মালাই দিতে, মুক্তিযোদ্ধাদের গালে জুতা পেটা করতে, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। ফজলুর রহমান দায়িত্ব নিয়ে প্রথমেই কি যে সিদ্ধান্তটা নেবেন সেটা তিনি বলবেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মানে সাবঅর্ডিনেট অন্য কোনো বিষয় থাকতে পারে না, জুলাই আন্দোলনের এই বিষয়গুলো তোমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়ে যাও, কিংবা আলাদা একটা মন্ত্রণালয় করো, আলাদা মন্ত্রণালয় করে যুলাই জাদুঘর তোমরা করেছো গণভবনে, সেই জাদুঘরে মন্ত্রণালয়ের অফিস করো, সেখান থেকে আলাদাভাবে করো, তাতে জুলাই মানে যুদ্ধের মানে ইমেজটা আরও বাড়বে, আলাদা মন্ত্রণালয় হবে, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টাকে খাটো করা যাবে না। সেই পদক্ষেপ নেবেন তিনি, কিংবা নিতে চাইলেও পারবেন তিনি। ফজলুর রহমান আমরা দেখেছি যে ধানের শীষে ভোট করে 1,32,472 ভোট পেয়েছেন। কিশোরগঞ্জ 4 আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামাতের রোকন রেজা শেখ, দাড়িপাল্লা প্রতীকে তিনি 57,829 ভোট পেয়েছেন। তার মানে হচ্ছে যে মানে প্রায় 80,000 ভোটের ব্যবধানে তিনি জিতেছেন, বিশাল জয়। এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে 99,000 আর না পড়েছে 70,000। সেখানেও কন্টেস্ট দেখা গেছে, যদিও গণভোটের রেজাল্ট নিয়ে মানুষের মনে সন্দেহ রয়েছে যে এই রেজাল্ট প্রকৃত রেজাল্ট নাকি এই রেজাল্ট মানুষকে শোনানোর রেজাল্ট, এক ধরনের ক্যারিশমার রেজাল্ট, সেই আলোচনা রয়েছে, কিন্তু সেই বিতর্কে আমরা যেতে চাই না। ফজলুর রহমানের গত কয়েকদিনে নির্বাচনের পর থেকে গত কয়েকদিনের ফেসবুক অ্যাক্টিভিটিসে আমরা একটু চোখ দিতে চাই একবারে শেষের অবস্থা থেকে, অর্থাৎ গতকালকে লাস্ট যে পোস্টটা আমরা দেখেছিলাম, সেই পোস্টটা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী তার যে জন্মদিন, সেই জন্মদিনের মানে মৃত্যুদিন, সেই মৃত্যুদিনকে কেন্দ্র করে তিনি একটা পোস্ট দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর সঙ্গে এমএজি উসমানী বসে আছেন, সেই ছবি শেয়ার করেছেন, দেখে নিন। সেখানে তিনি বলছেন 1918 সালের 1 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণকারী উসমানী ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কর্মজীবন শুরু করেন। পাকিস্তান সেনাবাহিনীতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু বাঙালির ওপরে রাষ্ট্রীয় দমন পীড়ন ও বৈষম্যের প্রেক্ষাপটে তিনি স্পষ্ট অবস্থান নেন স্বাধীনতার পক্ষে। এমএজি উসমানীর ব্যাপারে তিনি পোস্ট করেছেন, এবং সেখানে পোস্ট করতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর ছবি পোস্ট করেছেন। এটা একটা বড় ব্যাপার। এর আগে একটা পোস্ট তিনি করেছেন 15 ফেব্রুয়ারি, সেই পোস্ট আমরা দেখছি। সেই পোস্টে তিনি লিখছেন, পোস্টটা দেখে নিন। সেখানে বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক জামাল উদ্দিন সহ আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে, তবে ঘটনাটি প্রশাসনিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলে, ভবিষ্যতে এমন বিতর্কিত পদক্ষেপ পরিহারের আহ্বান জানায়। 32-এ ফুল দিতে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এক পুলিশ তার ঘাড়ের কলার ধরে টেনে নিয়ে গেছে, এরকম ভিডিও প্রচার হয়েছে। পুলিশ যে কর্মকাণ্ড করেছে সেগুলোর সমালোচনা হয়েছে। 32 নম্বর বাড়িতে শ্রদ্ধা জানানোর জন্য কেন এটা হবে সেই প্রশ্ন তিনি বারবার তুলেছেন। তিনি যদি মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমন্ডি 32 নম্বর বাড়ি আবার পুনর্নির্মাণের ব্যবস্থা করবেন তিনি? এটা একটা বড় প্রশ্ন হয়ে আসবে। 15 ফেব্রুয়ারি তিনি আরেকটা পোস্ট করেছেন, খুবই রহস্যজনক পোস্ট। সেই পোস্টটা দেখে নিন। যা রটে তা কিছু না কিছু ঘটে, ভালো কিছু হবে। তার মানে তিনি যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন, সেই রটনাটা রটে গেছে, মানে সেই খবরটা রটে গেছে, এবং সেটাকেই তিনি বলছেন যা রটে তার কিছু না কিছু ঘটে। তার মানে তিনি নিজেও এক ধরনের নিশ্চিত করছেন যে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী হতে চলেছেন। এরপরে আমরা দেখছি যে একটা পোস্ট, সেই পোস্টে সেখানেও বঙ্গবন্ধুর ছবি, অন্যান্য অনেক ছবির কোলাজ নিয়ে সেখানে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, সেই পোস্টটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত ঘোষণাপত্র। 1947 সালের রাষ্ট্র গঠনের পর থেকে পূর্ব বাংলার মানুষের উপরে
পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক যে আচরণ সেটা নিয়ে লিখেছেন। ৭০-এর নির্বাচনে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই প্রসঙ্গে লিখেছেন। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ কার্যত অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার রূপরেখা নির্ধারণ করে, সেই কথা লিখেছেন। 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিত গণহত্যার প্রসঙ্গ লিখেছেন। 71-এর 16ই ডিসেম্বরে বিজয়ের যে ক্ষণ এবং স্বাধীন বাংলাদেশ মানে বিজয় লাভ করলো সেই ক্ষণের কথা লিখেছেন। তিনি লিখেছেন শেষে, এই মুক্তিযুদ্ধ কেবল ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয়, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মর্যাদার সংগ্রাম। মুক্তিযুদ্ধের ইতিহাস তাই কোনো রাজনৈতিক অলঙ্কার নয়, এটি জাতির অস্তিত্বের ভিত্তি, রাষ্ট্রচিন্তার নৈতিক মানদণ্ড এবং স্বাধীনতার চিরস্থায়ী বৈধতা। এর আগে একটা পোস্ট দিয়েছিলেন তিনি 13ই ফেব্রুয়ারি, সেটা হচ্ছে দেখে নিন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, স্বাধীন বাংলার অস্তিত্ব। মানে তিনি বঙ্গবন্ধুকে কখনোই খাটো করতে চান না এবং বঙ্গবন্ধুকে সবসময় তার মর্যাদাটা দিতে চান। তার আগে বিজয়ের পরে তিনি লিখেছিলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের বিজয়ের পরে তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, এই বিজয় স্বাধীনতার সপক্ষের বিজয়। অর্থাৎ তার বিজয়কে তিনি স্বাধীনতা, তার এবং বিএনপির এই বিজয়কে স্বাধীনতার সপক্ষের বিজয় বলছেন। যিনি এই বিজয়কে স্বাধীনতার সপক্ষের বলছেন এবং যিনি দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের এক ধরনের ভালোবাসা অর্জন করে ফেলেছেন, শুধুমাত্র স্বাধীনতা বিরোধী রাজাকার এবং তার শাবকদের ঘৃণা তিনি পেয়েছেন, তাতে তার কিছুই যায় আসে না। কারণ স্বাধীনতা বিরোধী রাজাকার শাবকরা তাকে ঘৃণা করলে বরং তার মহিমা আরও বাড়বে। এই মহিমা বাড়ার ব্যক্তিটা শেষ পর্যন্ত কি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন? আমার এখনো কেন যেন একটু কনফিউশন হয়, কিংবা দায়িত্ব পেলেও তিনি মানে মুক্তিযুদ্ধকে যেভাবে সামগ্রিকভাবে দেখতে চাইবেন এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অটুট থাকুক সেটা যেভাবে তিনি চাইবেন, সেটা কি তার দল ওন করতে পারবে, নাকি শেষ পর্যন্ত তার দলই তার বিপক্ষে চলে যাবে? এই প্রশ্নগুলো আসে কারণ তিনি যেমন মেজর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে মূল্যায়ন করতে চান, গুরুত্ব দিতে চান, তেমনি তিনি তার আগে বঙ্গবন্ধুর অবদানকে এবং বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, প্রধান মানুষ ছিলেন, সেই ব্যাপারটা, 7ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার, এই ব্যাপারগুলোকেও তিনি প্রতিষ্ঠিত করতে চান। এবং এই ব্যাপারগুলো তিনি যখন প্রতিষ্ঠিত করতে চাইবেন, তখন তার দলের সম্মতি কিংবা তার দলের মানে কি বলবো যে হ্যাঁ সিগন্যাল পাবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে এখনো চিন্তার ব্যাপার রয়েছে। কারণ তার দলে সবাই যে তার মতো করে মুক্তিযুদ্ধকে ভাবেন কিংবা ভাবতে চান, সেটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। তবে আমরা আশা করব তার দলের এখন যিনি প্রধান, তারেক রহমান, তিনি অন্তত চাইবেন না মুক্তিযুদ্ধের প্রশ্নে কাউকে অসম্মানিত করা হোক এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান অক্ষুণ্ণ রাখতে গিয়ে বঙ্গবন্ধুর সম্মান ভুলণ্ঠিত হোক, এটা নিশ্চয়ই তিনি চাইবেন না। এবং তিনি একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে চাইবেন, যেটা রাজনীতির একটা নতুন ধারা হবে, যেখান থেকে মানুষ অনেক কিছু শিখবে, ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখবে। সেই প্রত্যাশা আমাদের থাকতেই পারে, আমরা রাখতেই পারি। দর্শক, আরো আপডেট হচ্ছে, বিএনপির এমপিরা সকাল 10:40 আজকে শপথ নিয়েছেন। শপথের পরপরই তারা সংসদীয় দলের সভা করেন। সেই সভায় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে দল তাকে মনোনীত করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিকালবেলায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। এই যখন খবর, তখন অন্য খবর হচ্ছে জামাতের পর জামাত বলেছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ না নিলে তারাও শপথ নেবে না। এখন এনসিপিও শপথ নেয়ার কথা ভাবছে। মঙ্গলবার 12টায় তাদের এই শপথ নেয়ার কথা রয়েছে। মনিরা শারমিন বলেছেন যে বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ায় এনসিপি 6 সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন। তো তার মানে জামাত যেটা করবে, জামাতের সাথে সাথে স্বাভাবিকভাবেই তার জোটের অন্যতম
সদস্য হচ্ছে এনসিপি, এনসিপি সেটাই করবেন। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত যদি শপথ না নেয়? এটা বলা যেতে পারে যে সংসদ শুরু না হতেই বা এখনো আজকে তো শপথের একটা অংশ, এই ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অংশ শপথ। সেই শপথটাও কিন্তু শুধু বিএনপি নিয়েছে, তার মানে একটা অংশ। আর একটা অংশ বিরোধী দল হিসেবে জামাত বা অন্যান্যরা এখনো যেহেতু শপথ নেয়নি এবং নেবে না বলছে এখন পর্যন্ত। আমি আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ সময় 11টা 45 মিনিটে। তাহলে কি হতে যাচ্ছে? নতুন করে সংকট শুরু হতে যাচ্ছে এবং আজকে পর্যন্ত আসতে একটা লম্বা সময় অতিক্রম করতে হয়েছে বিএনপি, জামাত সহ অন্যদেরকে। একটা লম্বা লড়াই, সংগ্রাম, ত্যাগ, রক্তক্ষয়, অনেক কিছুই ঘটেছে। একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণ অভ্যুত্থানের মাত্রা এমনই ছিল যে আওয়ামী লীগ সরকারের শুধু পতন হয়নি, আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন, অন্যান্য নেতারাও পালিয়ে গেছেন। এমন এক প্রেক্ষাপটে তারপরে ডক্টর ইউনূসের শাসনের পর স্বাভাবিকভাবেই অনুভূত হচ্ছিল অনেকদিন থেকেই একটা নির্বাচিত সংসদ যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরতে পারে। সেই ফিরি করতে করতে লম্বা সময় অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পর 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার মধ্য দিয়ে অনেকে হাঁপ ছেড়ে বেঁচেছে এবং সেখানে ঐতিহাসিক ফলাফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ভূমিধস বিজয়। পাশাপাশি জামাতের এই প্রথমবারের মতন একটি বিশাল বিজয় নিয়ে তারা সংসদে এসছে। কিন্তু সংসদের শপথ অনুষ্ঠানকে ঘিরে গতকাল থেকে যে গুঞ্জন সঞ্চারিত হচ্ছিল শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। ব্যতিক্রমী একটা দৃষ্টান্ত যে শপথ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সালাউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়েছেন যে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেবে না, কারণ এই পুরো বিষয়টি সংবিধানের অংশ না। সংবিধানে লেখা নেই যে কিভাবে এই ধরনের শপথ অনুষ্ঠান হবে। সুতরাং এই বিষয়টি নির্ধারিত হওয়ার পর তারা পদক্ষেপ নেবে। এই খবরটি পৌঁছানোর সাথে সাথে বা ছড়িয়ে পড়ার সাথে সাথে জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা শপথ নেবে না, যদিও তারা সবাই শপথ নিতে এসছেন। এনসিপি সদস্যদেরও দেখা গেছে যে সংসদ ভবনে ঢুকতে। এখন শেষ পর্যন্ত যদি জামাত জোট শপথ না নেয় তাহলে কি হবে সেটি দেখার জন্য নিশ্চয়ই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।